একটা বই রিভিউ করতে গেলে প্রথমে কি করি? ধরেন গল্পের বইটা পড়ি। পড়া শেষ করা হলে লেখক সম্পর্কে একটু পড়ি যে লেখক কে ছিলেন, তার শিক্ষাগত যোগ্যতা কি, তিনি আর কি বই লিখেছিলেন সেরকম। তো এরপর হচ্ছে গিয়ে বইটা রিভিউ করি এবং একটা মতামত দেই যে বইটা ভালো না খারাপ। তো আমি যখন খুব ছোট ছিলাম তখন টিফিনের টাকা জমিয়ে বই কিনতাম। তো ১ম বই পড়া কিভাবে শুরু করছি সেটা জানি না। তবে আমি মনে হয় ১ম চাচা চৌধুরীর কমিক্স দিয়ে বই পড়া শুরু করেছিলাম। এরপর কোনো না কোনোভাবে নীলক্ষেত, যেটা আমাদের বইয়ের আঁতুড়ঘর বলতে পারি আমি, সেইখান থেকে পুরনো সেবা প্রকাশনীর বই কিনেছিলাম এবং সেইটা ৩ গোয়েন্দা ছিল অথবা কোনো একটা অনুবাদ ছিল সেবা প্রকাশনের। তো তখনও পর্যন্ত আমি সেবার বই বলতেই বুঝতাম যে পেপার ব্যাকের মধ্যে ৳১৭, ৳২৫, ৳১৫, ৳১৬ এর মধ্যে আর কি নতুন বইগুলো, এবং আমি ৳৫, ৳৬ দিয়েও নীলক্ষেত থেকে পুরনো বই কিনেছিলাম তখন। তো সেবা প্রকাশনীর সাথে আমার পরিচয় হচ্ছে গিয়ে অনেক ছোটবেলায় স্কুলে থাকতে। বই পড়াটা মনে হয় এই সেবা প্রকাশনীর বই দিয়ে আমার শুরু হয়েছিল এবং এরপর তো এখনো পড়েই যাচ্ছি। তো সেবা প্রকাশনীর পিছনে যে ছিল তাকে কিন্তু তখনও চিনতাম না। আরেকটু যখন বড় হয়েছি, যখন মাসুদ রানা পড়া শুরু করলাম, তখন চিনলাম যে মাসুদ রানার লেখক কাজী আনোয়ার হোসেন। তখনও কিন্তু আমি জানতাম না যে সেবা প্রকাশনীর কর্ণধার কে, সম্পাদক কে, প্রকাশক কারা থাকেন। তো এত কিছু তো তখন ছোট মাথায় থাকে না যে বই পড়লেই খুশি হই। তো অনেক পরে তো জানতে পেরেছি যে কাজী আনোয়ার হোসেন ছিলেন সেবা প্রকাশনীর পেছনের গল্প। ওনার হাত ধরেই সেবা প্রকাশনীর গড়ে ওঠা এবং বাংলাদেশের বিশাল একটা ইয়াং জেনারেশন, তখন ৯০ দশকে আমরা যারা ছিলাম, ওনার কার্যক্রম শুরু করেছিলেন ৯০-এর আগে, কিন্তু আমি তো ৯০ দশকের লোক। তো বললাম যে তখন আমাদের একটা হিউজ পোর্শন জেনারেশন যা বলি, তাদের বই পড়া শুরু হচ্ছে সেবা প্রকাশনী দিয়ে। কারণ সেবা প্রকাশনী অনুবাদ করত, বিদেশি সাহিত্যের অনুবাদ করতো। আমরা তো তখন ইংরেজি বইগুলো পড়তে পারতাম না, অথবা খুবই দাম ছিল বইগুলো, সেগুলো পড়তে পারতাম না। কিন্তু সেবা প্রকাশনী সুলভ বললে সেগুলোর পেপার ব্যাক করতো অনুবাদে। তো বিদেশি কাহিনীর সাথে, বিদেশি চরিত্রের সাথে, লোকেশনের সাথে, ওদের গল্পের সাথে, আবহাওয়ার সাথে আমাদের পরিচয় অনেকটা হচ্ছে সেবা প্রকাশনীর হাত ধরে। তো সেই হিসেবে কাজী আনোয়ার হোসেনের কাছে আমরা একটা বিশাল প্রজন্ম অনেক ঋণী হয়ে আছি। তো রিসেন্টলি আমি তার একটা বই কিনেছি। এটা আমি মাসুদ রানা, কাজী আনোয়ার হোসেন। এটা আসলে কোনো গল্পের বই না, তো এটা নিয়ে রিভিউ করার কিছু নাই। এই বইটা আমি কিনেছিলাম কাজী আনোয়ার হোসেনের প্রতি আগ্রহ থেকে, যে আমি জানি যে কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা লিখতেন এবং তিনি শামসুদ্দিন নোয়াব নামে অথবা বিদ্যুৎ মিত্র নামেও লিখতেন। তো তার লেখা পড়লেই, কিছু লেখকের লেখা পড়লেই বোঝা যেত যে লেখাগুলো একই রকম উচ্ছল এবং লেখাগুলো পড়তে খুব ভালো লাগে এই লেখকদের। পরে জানলাম যে উনি ছদ্মনামেও লিখতেন, তো একই ব্যক্তি বিভিন্ন নামে বই লিখতেন, তো সবগুলো বই ভালো লাগতো। তো এই বইটা আসলে হচ্ছে গিয়ে প্রথম আলো থেকে বের করা। আমার মনে হয় যে প্রথম আলোতে উনি যখন লিখতেন, তো সেই সময় যেই ছোট ছোট লেখাগুলো তার ওইখানে বের হতো, তার সাক্ষাৎকারগুলো, তার গদ্য, ছোট গল্প এবং উপন্যাসও আছে এই বইতে ৩টা। একটা অসমাপ্ত উপন্যাস আছে, মোট ৪টা। আর তার কিছু টুকরো কথামালা আছে, সেইগুলো নিয়ে তিনি সেইগুলো সংকলন করে এখানে লেখা হয়েছে। তো তার কাজী আনোয়ার হোসেন তো ধরেন সেবা প্রকাশনী বিহাইন্ড দ্য সিনের লোক, কাজ করতেন উনি ওইখানে, এবং একটা আমাদের জেনারেশনকে বই পড়া শিখিয়ে গিয়েছেন বলা যায় মোটামুটিভাবে। তো ওনার একটা জিনিস আমি এখানে খুব ভালো লেগেছে যেটা এই বইয়ে, সেটা হচ্ছে যে আব্বু। আমি একটু পড়ি, কারণ পড়ার লোভ সামলাতে পারছি না, কারণ এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই জিনিসগুলো আগে কখনো পড়ি নাই, এত বই পড়ার পরেও ওনার এই ছোট গল্পগুলো, যেহেতু পত্রিকা পড়তাম না, এগুলো পড়ি নাই, পত্রিকা থেকে সংকলন করা এই বইটা, সেটা হচ্ছে গিয়ে পড়ি। ক্লাসে নির্বোধ শব্দটি দিয়ে বাক্য রচনা করতে বলা হল। আমি লিখলাম আমার বাবা একটা নির্বোধ। মানে উনি লিখলেন যে ওনার বাবা একটা নির্বোধ। খাতা দেখে বাংলা স্যার প্রথমে তো হেসেই খুন, তারপর জানতে চাইলেন নির্বোধের মানে জানি নাকি। আমি সেন্ট গ্রেগরি স্কুলে ক্লাস 1-এর সপ্রতিভ ছাত্র, চট করে উত্তর দিলাম নির্বোধ মানে বোকা। হাসি থামিয়ে ভালো করে দেখলেন আমাকে টিচার, তাহলে এই কথা লিখেছ যে তোমার বাবা কি বোকা? হ্যাঁ, আমার আম্মু রোজ বলে। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে আমাকে টেবিলের কাছে ডাকলেন স্যার, বললেন আম্মুরে এমন কথা বলতেই পারে, কিন্তু ছেলেরা পারে না, যাও আরেকটা বাক্য লিখে আনো। আমি কিছুতেই বুঝতে পারলাম না সত্যি কথাটা কেন কেবল আম্মুরাই বলতে পারে, ছেলেরা পারে না।
তো দেখেন এখানে কিন্তু একটা বিশাল হিউমারের বিষয় আছে যে উনি তার বাবাকে নির্বোধ বলছেন। তো আপনারা তো হয়তো অনেকেই জানেন না যে ওনার বাবা আসলে কে ছিলেন। ওনার বাবা কিন্তু কোনো নির্বোধ ব্যক্তি ছিলেন না। ওনার বাবা ছিলেন বিজ্ঞানী ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন। কাজী মোতাহার হোসেনও কিন্তু বাংলা সাহিত্যে অনেক বিখ্যাত একটা নাম। এবং আমাদের কাজী আনোয়ার হোসেন উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছিলেন। প্রথম জীবনে কিন্তু উনি সঙ্গীত চর্চাও করেছিলেন, রেডিওতে সঙ্গীত করেছেন, ইভেন ফিল্মে প্লেব্যাকও করেছিলেন তিনি। কিন্তু ওই চ্যাপ্টারটা জীবনটা মেবি তার ভাল লাগেনি। তো উনি ফিরে এসেছিলেন লেখালেখিতে এবং তাও মনে হয় তার বাবার কাছ থেকে কিছু টাকা ধার করে একটা প্রকাশনী শুরু করেছিলেন এবং পরের দিকে এই প্রকাশনীর নাম সেগুনবাগান প্রকাশনী থেকে সেবা প্রকাশনী হয়েছিল। তো ইন্টারেস্টিং লাইফ ওনার আশেপাশে বা ফ্যামিলির লোকজন যারা ছিলেন তারা কিন্তু খুবই সংস্কৃত মনের লোকজন ছিলেন এবং ওইখান থেকেই মেবি যদ্দূর মনে হয় ওনার এই প্রগতিশীল এবং একটা বিশাল মনের মানুষ হিসেবে গড়ে ওঠা। তো কাজী আনোয়ার হোসেনের কাছে আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক ঋণী, কারণ হচ্ছে যে এই বইগুলো হয়তো আমি পড়তে পারতাম না যদি না উনি এই ধরনের একটা প্রকাশনী শুরু করতেন যে এত কম দামে বই দিচ্ছে। এবং এখনো বইমেলায় যদি কখনো যাই আমি সেবা প্রকাশনীর স্টল খুঁজে বেড়াই। কাজী আনোয়ার হোসেন আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তার যে সৃষ্টিকর্ম বা তিনি যে পাঠক, লেখক এবং অনুবাদক সৃষ্টি করে গিয়েছেন, ওনাদের সৃষ্টি কিন্তু রয়ে যাবে আর অনেক দিন ধরে। তো সেই দিক থেকে কাজী আনোয়ার হোসেনকে আমরা স্মরণ করে যাব, যতদিন আমরা টিকে থাকবো আমরা ওনাকে স্মরণ করে যাব। সেবা প্রকাশনী কিন্তু কেবলমাত্র একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, অনেকটা ধরেন একটা বই বিপ্লবের মতো, একটা আন্দোলনের মতো ছিল। এই যে সস্তায় পেপার ব্যাগের মধ্যে অনেকগুলো বই দিচ্ছেন, মধ্যবিত্ত বাঙালির হাতে বই তুলে দিতে পারতেছেন, বিশ্বমানের রহস্য অ্যাডভেঞ্চার গল্পগুলো অনুবাদ হচ্ছিল তখন, মানে ভালো ভালো বইগুলো কিন্তু তখন সেবা প্রকাশনী থেকে বের হতো অনুবাদগুলো। এবং এই মনে হয় সেবা প্রকাশনীর হাত ধরেই আমি প্রথম শার্লক হোমস, ড্রাকুলা আর স্ট্যানলি গার্লারের মতো বিখ্যাত চরিত্রের সাথে পরিচিত হয়েছিলাম। আর তিনি প্রথম দিকে তার মৌলিক যেই লেখা ছিল, মৌলিক লেখা উনি অনুবাদ কিন্তু অন্যদের দিয়ে করাতেন। তো তার মৌলিক লেখা কিন্তু কুয়াশা সিরিজ ছিল। তো উনি যখন কুয়াশা সিরিজ শুরু করেছিলেন, যেটা তার সেবা প্রকাশনী থেকে প্রথম প্রকাশ হওয়া শুরু হয়, তো এরপর কিন্তু 1966-র দিকে কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা লেখা শুরু করেন এবং প্রথম বই ছিল তার ধ্বংস পাহাড়। এবং এই ধ্বংস পাহাড় কিন্তু হিউজ একটা জনপ্রিয়তা পায়, প্রচুর জনপ্রিয়তা পায়। এবং বাংলাদেশে ধরেন ওদের জেমস বন্ড আছে, কিন্তু তখন আমাদের এইখানে একটা চরিত্র জন্ম নিল, সেটা হচ্ছে যে মাসুদ রানা। মাসুদ রানা যারা পড়েছেন তারা কিন্তু জানেন যে কোমলে কঠোরে মেশানো এক দুঃসাহসী বাঙালি যুবক, তার যে পরিচিতি লেখা থাকে বইগুলোর মধ্যে। তো এই বইটার মধ্যে মাসুদ রানার 2টা গল্প আছে যেটা আমি আগে কখনো পড়ি নাই। এগুলো হয়তো কোনো একটা বইয়ে ছিল, কিন্তু যেহেতু এগুলো অত বড় না সেটা পড়ি নাই। তো আমি রিসেন্ট যে মাসুদ রানাগুলো পড়তাম, কাজী মাইমুর হোসেন বা কাজী শাহনুর হোসেন যেগুলো লিখতেন, এগুলো সবই তো বিদেশি গল্পের ছায়া অবলম্বনে করা। তো এই গল্পগুলো পড়ে কেন যেন পুরান মাসুদ রানার মতো লাগতো না। যদিও আমাদের দেশে স্পাই থ্রিলার খুব একটা নাই, তারপরেও কাজী আনোয়ার হোসেনের যে লেখার হাত, সেটা পড়লেই কিন্তু আপনি একটা প্রাঞ্জল ভাষা পাবেন এবং পড়তে খুব ভালো লাগে যে এরপরে কি হলো না হলো। এবং মাসুদ রানার মূল যে চরিত্র, মাসুদ রানার যে আচরণ, কথোপকথন, এগুলো কিন্তু কাজী আনোয়ার হোসেনের লেখাই সবচেয়ে বেশি ফুটে উঠত। তো কাজী আনোয়ার হোসেন গোস্ট রাইটার ইউজ করতেন, মানে লেখকের নাম অনেক সময় থাকতো না, ওনার নামেই ছাপা হতো। তারপর কিন্তু সম্পাদনা উনি করতেন বইগুলো। তো এই যে বিষয়গুলো আমি বলতেছি, এগুলো কিন্তু সবকিছু আমি জানছি হচ্ছে ওনার এই সাক্ষাৎকারগুলো পড়ে, এবং এই সাক্ষাৎকারগুলো কিন্তু আগে আমি কখনো পড়ি নাই। ইন্টারেস্টিং এইখানে অনেক কিছু আছে যে উনি নিজের সম্পর্কে বলেছেন, নিজের ফ্যামিলির সম্পর্কে বলেছেন কথাবার্তাগুলো। এবং আমি খুবই চমৎকৃত হয়েছি আর কি এই ধরনের ইনফরমেশনগুলো পেয়ে। তো উনি ওনার বাবা কাজী মোতাহার হোসেন সম্পর্কেও কিন্তু লিখেছেন ওনার এই যে আব্বু প্রবন্ধটাতে। তো এইখানে কিছু জিনিস আছে, যেমন ধর্মীয় মৌলবাদ নিয়েও কিন্তু উনিও নিজেও চিন্তিত ছিলেন। উনি জানতেন যে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ ছড়াচ্ছে। ওনার বাবার কথা লিখতে গিয়ে উনি শেষের দিকে পারার মধ্যে এটা লিখেছিলেন যে শেষ জীবনে নামাজ কালামের দিকে বেশি ঝুঁকে পড়লেন, মানে বাবার কথা বলছেন উনি। একদিন জিজ্ঞেস করেছিলাম, সত্যি কি উনি বিশ্বাস করেন পরকাল বলে কিছু আছে? পৃথিবীতে নিষিদ্ধ করা নানা রকম ভালো খারাপ ইন্দ্রিয় সুখের ব্যবস্থা রেখেছেন আল্লাহ পাক বেহেশতে। মাথা নেড়েছিলেন উনি, বলেছিলেন আমি কোন স্যার? অনেক বড় বড় জ্ঞানীগুণী আলেম ও ধর্মপ্রচারক শেষ মুহূর্তে মৃত্যুশয্যায় শুয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে সততার সঙ্গে বলেছেন আজও জানতে পারিনি। তাহলে বললেন, ছোটকাল থেকে ধর্মের কথা শুনতে শুনতে মনের ভেতরে ঢুকে গেছে ভয়। যা করছি সংস্কার বসে করছে এখন। তারপরেও বলো দেখি, এটা না করে আর কি করতে পারতাম?
আর কোনো বিকল্প আছে? কেউ বলতে পারবে জন্ম বা মৃত্যু বা জীবনের কোনো অর্থ, উদ্দেশ্য বা সার্থকতা আছে? পথের শেষে এসে দেখেছি অর্থহীন দীর্ঘ একটা জীবন কাটিয়ে এসেছি। আর কোনো দিকে কোনো রাস্তা নেই, সামনে মৃত্যু। এরা তো তবু একটা কিছু বলছে, দেখি না কি হয়। তো ওনার কথা শুনলে কিন্তু মনে হয় যে ওনার বাবা কাজী মোতাহার হোসেন একজন নাইলিস্ট ছিলেন, যে জীবনের আসলে কোনো অর্থ নাই। আমরা যে জীবন যাপন করতেছি সেটার একটা অর্থ আমরা খুঁজে বেড়াই, নানাজন নানা অর্থ দিয়ে বেড়ায়। তো একদম হতাশ হওয়ার থেকে যারা ধর্মীয় লোকজন আছেন বা ধর্মকর্ম করেন, তারা অন্তত কিছু একটা তো করছেন, তারা একটা কিছু বিশ্বাস করছেন, লোকজনকে বিশ্বাস করানোর চেষ্টা করছেন। এই পর্যন্ত সবই ঠিক আছে, আনলেস কেউ এইটাতে খুবই এক্সট্রিমিস্ট হয়ে যায়। সো কাজী আনোয়ার হোসেন তার বাবা সম্পর্কে লিখেছিলেন, ওনার এই জিনিসটা ছিল। এবং এইখানে কিছু ছোট ছোট গল্প আছে। মাসুদ রানার যে গল্পগুলো আছে এখানে, ওনার মাসুদ রানার একটাও সমাপ্ত আর 3টা সমাপ্ত গল্প আছে। তো এই মাসুদ রানার গল্পগুলো যদি আপনি পড়েন, আপনি ওনার প্রাঞ্জল ভাষা কিন্তু টের পাবেন যে কাজী আনোয়ার হোসেন। তো ওনার এখানে খুনে পিশাচ আর রানা সোহানা, এই 2টা মাসুদ রানার গল্প আপনি পড়লেই বুঝতে পারবেন যে কাজী আনোয়ার হোসেন যখন লিখতেন বা অনুবাদ করতেন বা কোনো গল্পের ছায়া অবলম্বনে নিজের মতো করে লিখতেন, তো সেইটা কত প্রাঞ্জল হইতো। আর এখনকার মাসুদ রানাগুলো আসলে ওই রকম লাগবে না, আর কখনোই লাগবে না আসলে, কারণ সম্পাদনা করার জন্য কাজী আনোয়ার হোসেন আর নাই। এবং আরও যেই জিনিসগুলো আমি এই বইটা পড়ে জানলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশে যেই রহস্য সাহিত্য বা স্পাই থ্রিলারের কথা বলি, সেগুলা কেন খুব বেশি হয় না, কারণ হচ্ছে গিয়ে লেখকের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থাকতে হয়, লাইক যুদ্ধের অভিজ্ঞতা থাকতে হয়, স্পাইং করার অভিজ্ঞতা থাকতে হয়, এবং বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা থাকতে হয়। লাইক আমি আমেরিকার কোনো একটা অঞ্চল নিয়ে, রাশিয়ার কোনো একটা অঞ্চল নিয়ে, কিংবা ইসরায়েলের কোনো একটা অঞ্চল নিয়ে যখন আমি একটা স্পাই থ্রিলার লিখছি, যে আমার যে স্পাই আছে মাসুদ রানা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তো এইগুলোর যদি ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকে তাহলে লেখাটা খুব কষ্টকর হয়ে যায়। এবং বাংলাদেশি লেখকরা খুব দরিদ্র হওয়ার কারণে ওনারা কিন্তু খুব বেশি ট্রাভেল করতে পারতেন না কোথাও। তো যা কিছু লিখতে হতো সেটা হচ্ছে যে বিদেশি বইয়ের ছায়া অবলম্বনে, ওইগুলা দেখে দেখে শুনে শুনে পড়ে পড়ে। তো এইটা হচ্ছে অনেকটা থার্ড হ্যান্ড এক্সপিরিয়েন্সের মতো, যে আমি আরেকজন লেখকের এক্সপিরিয়েন্স ফার্স্ট হ্যান্ড, বইয়ে তার লেখা আমি পড়লাম সেকেন্ড হ্যান্ড, সেটা পড়ে আমি নিজে লিখছি, সেটা হচ্ছে থার্ড হ্যান্ড। তো এই কারণে বাংলাদেশে কোনো বিখ্যাত বা পৃথিবী কাঁপানো স্পাই থ্রিলার ক্যারেক্টার তৈরি হয়নি। তারপরেও মন্দের ভালো যে আমাদের একজন মাসুদ রানা ছিলেন, এবং আমাদের মাসুদ রানা বই এখনও প্রকাশিত হয়ে যাচ্ছে। তো আমাদের স্পাই হচ্ছে গিয়ে মাসুদ রানা, এবং আমাদের এই মাসুদ রানার পিছনের আসল ক্যারেক্টার হচ্ছে গিয়ে কাজী আনোয়ার হোসেন। কারণ উনি যতদিন লিখেছেন বা সম্পাদনা করেছেন মাসুদ রানা, ততদিনই পর্যন্ত মাসুদ রানা খুব প্রাঞ্জল ছিল। আর এখনকার লেখাগুলো মোটামুটিভাবে চলে, কিন্তু সেই স্বাদ আর নাই আর কি, যাকে বলে। কাজী আনোয়ার হোসেনের আরেকটা বড় যে গুণ ছিল সেটা হচ্ছে যে তিনি কিন্তু শুধু নিজেই লেখেন নাই, তিনি তৈরি করেছিলেন যে একটা দক্ষ লেখক ও অনুবাদকের দল। তো তার যে জাদুকরী সম্পাদনা ছিল, এইখানে ভাবানুবাদ করা হতো বিশ্ব সাহিত্যের যে ভালো ভালো বইগুলো আছে সেগুলা। তো তার কারণে আমরা সেই বইগুলোও পেয়েছি। তো সেবা প্রকাশনীর হাত ধরেই কিন্তু অনেক নতুন লেখকের যাত্রা শুরু হয়েছিল, এবং তিন গোয়েন্দা, রকিব হাসানের যে লেখা, এইটাও কিন্তু একটা কি বলে থ্রিলার, এবং বাচ্চাদের যে স্পাই থ্রিলার থাকে সেই ক্যাটাগরির মধ্যে ফেলতে চাই আমি। কিন্তু এইটাও কিন্তু বাংলাদেশের যে সাহিত্য আছে সেই সাহিত্যের মধ্যে কিন্তু চির অমর হয়ে থাকবে, যে তিন গোয়েন্দা সিরিজ যেটা আছে সেটা। 2022 সালের 19 জানুয়ারি 85 বছর বয়সে কাজী আনোয়ার হোসেন আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি আসলে রেখে গেছেন একটা বিশাল সাম্রাজ্য। এই সাম্রাজ্যটা চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমাদের মনের মাঝখানে তিনি বেঁচে থাকবেন। আর পৃথিবীর কোথাও যদি বাঙালি পাঠক খুঁজে পাওয়া যায়, তা তিনি মাসুদ রানার নাম জানেন, তিনি কাজী আনোয়ার হোসেনের নাম জানেন, তিনি রকিব হাসানের তিন গোয়েন্দার নাম জানেন। এবং এই সব কিছুর পিছনেই, এবং অনেক বিশাল বিশাল ওয়েস্টার্ন গল্পের পিছনেও কাজী আনোয়ার হোসেনের সম্পাদনা রয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে আজকে আমার যে বই পড়ার জীবন এবং আমার যে সেটা গড়ে ওঠার পেছনে সেবা প্রকাশনী এবং কাজী আনোয়ার হোসেনকে ধন্যবাদ দিচ্ছি। ভালো থাকবেন সবাই।